জয় মহাপ্রভুর জয়। Savvy Story Hut. Like, share and subscribe us. আপনারা শুনছেন স্যাভি স্টোরি হাট, আর আমরা আপনাদের শোনাবো বাংলা সাহিত্যের ছোট গল্পের সম্ভার। আমরা এখানে শোনাই বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ছোট গল্প। আমরা আমাদের গল্পগুলো পুরোটাই মোবাইলে তৈরি করি, তাই অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি রয়েই যায়। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের এই ভুল ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করুন। আজ আমরা আপনাদের শোনাব নবীন প্রজন্মের লেখক কর্ণশীল রচিত একটি ভৌতিক আবহের ছোট গল্প। উপস্থাপনায় সব্যসাচী ও শিউলি। শুরু করছি আমাদের আজকের নিবেদন। রোমহর্ষক আবহের প্রেক্ষাপটে কর্ণশীল রচিত ভৌতিক গল্প নাটা বামনির ডোবা। হঠাৎ করেই রবিদা একদিন ভূত দেখে বসল। আধা শহর আধা গ্রাম এলাকা, কিন্তু রেলবাজার এলাকা যথেষ্ট বর্ধিষ্ণু। সেখানে রাত 12টা পর্যন্ত বেশ কিছু দোকানপাটে আলো জ্বলে, হই হুল্লোড় করে পিকনিক হয় সারা বছর। প্রত্যন্ত প্রান্তে প্রান্তে ইলেকট্রিক খুঁটি পৌঁছে গেছে। একমাত্র কালবৈশাখীর সময় ছাড়া বিদ্যুৎ পরিষেবা বেশ ভালো। শীতের রাতগুলো অবশ্য একটু অন্যরকম হয়। বাজার এলাকায় হই হুল্লোড় যেমন চলার তেমনই চলে, কিন্তু একটু দূরে যেখানে দোকানপাট শেষ হয়ে আসে, নৈশব্দ আর কুয়াশা মিলে মিশে ওত পেতে থাকে। ল্যাম্পপোস্টের আলো ঘিরে পাক খেতে থাকে কুয়াশা। নিষ্প্রদীপের চেয়ে আরো বেশি অস্বস্তি হয় পথ চলার সময়। রবিদা বাজার থেকে ফিরছিলেন। রাত খুব বেশি বলা যাবে না, 10টা হবে। ওভারব্রিজ পার করে 1-150 মিটার রাস্তা সম্পূর্ণ জনহীন। পশ্চিমে কমিউনিটি হলের উঁচু দেওয়াল, পূবে ছেলেদের খেলার মাঠ, উত্তরে জনবসতির আলো স্পষ্ট দেখা যায়। কিন্তু আলো শুরু হওয়ার আগের এই রাস্তাটুকু সম্পূর্ণ জনহীন, নিস্তব্ধ। আর মাঠের ঠিক উত্তরে গা ঘেঁষা একটা ডোবা। শীতে তাতে জল টল নেই, কিন্তু বেশ গভীর তা শুকনো তলদেশ। আপন মনে রবিদা হাঁটছেন। চপলের শব্দ উঠছে ফটফট করে। ঝাঁকড়া চারা আম গাছগুলোর পাতায় শিশিরের শব্দ। টুকটাক খা খা করছে পথ। আলো যেটুকু আছে তাতে পথ দেখা যায় বটে, কিন্তু কুয়াশায় তা ঘোলাটে লাগে দেখতে। হঠাৎ কমিউনিটি হলের দরজা দিয়ে একজন বেরিয়ে এলেন। বেঁটে খাটো একজন মহিলা। গোমটা টানা রয়েছে বলে মুখ দেখা যায় না। হাতে একটা কেরোসিনের আলো। হন হন করে হেঁটে সে ডোবার গভীরে নেমে গেল। রবিদা থমকে দাঁড়ালেন। এত রাতে কমিউনিটি হলে মেয়ে মানুষ এলো কি করে? শরীরটা একটু শিরশির করে উঠল।
বুক পকেটে হাত দিয়ে বিড়ি দেশলাই বার করতে গিয়ে দেখলেন বিড়ি শেষ। ভয়কে ছাপিয়ে গেল বিরক্তি। রাত জেগে টিভি দেখা অভ্যেস রবিদার, বিড়ি ছাড়া চলবে না। ফিরে চললেন বাজারের দিকে। রেল লাইন পার হলেই বাজার। অগত্যা আবার চটির ফটফট আওয়াজ তুলে বাজার অভিমুখে ফিরে চললেন তিনি। হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন, মাটির উপর নখ আছড়ানোর শব্দ। কেউ যেন মাটি খুঁড়ে কিছু একটা পার করে আনতে চাইছে। দাঁড়িয়ে পড়লেন ঝট করে। না, কোনো শব্দ নেই। আজ হচ্ছেটা কি? নিয়মিত রাত জাগায় পেটে গ্যাস অম্বল হওয়া বিচিত্র নয়। না, আজ আর রাত জাগা নয়, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে জলদি জলদি, মনে মনে বলল রবিদা। বাজারে তখনও হই হুল্লোড় চলছে পৌষ পিকনিকের। সলিল রবিদার খুড়তুতো ভাই। সে হুল্লোড় খুব একটা পছন্দ করে না। একটা বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে সে মোবাইল ঘাটাঘাটি করছিল। রবিদাকে দেখে সে অবাক হলো। কে রে, তুই যে বাড়ি চলে গেলি? রবিদা একটু অন্যমনস্কভাবে বলল, বিড়ি শেষ হয়ে গেছে, খেয়াল নেই। এই বুড়োর দোকান খোলা আছে না? আরে হ্যাঁ হ্যাঁ, সবই তো 10:30, রাত 12টা অব্দি আছে। তা তুই এখানে করছিস কি একা একা? আর বলিস না, তেঁদুরগুলো নেচেই চলেছে। খাওয়া দাওয়ার কোনো নাম গন্ধই নেই। কখন যে খাওয়া দাওয়া হবে রাম জানে। রবিদা কেন যেন খুশি হয়ে উঠলেন। এক নিঃশ্বাসে বললেন, তাই নাকি? তবে তবে বাড়ি চ, তোর বৌদি চিকেন ভর্তা বানিয়েছে, 2 ভাই রুটি দিয়ে সাপটে দেব। আরে চাঁদা দিয়েছি যে 150 টাকা। নিকুচি করেছে তোর চাঁদার, আমি রিফান্ড করে দেব। বেশি রাত করে খেলে শরীর খারাপ হবে। খানিক দোনমনো করে সলিল শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। রবিদা তাড়াতাড়ি বিড়ি আর দেশলাই কিনে ফিরে এলেন। জোর হুল্লোড় চলছে। বন্ধ দোকানটার সামনে এসে দেখলেন সলিল নেই। এদিক ওদিক তাকিয়ে সলিলকে খুঁজলেন তিনি। বটতলার অটো স্ট্যান্ড ফাঁকা। অশ্বত্থতলায় খাঁ খাঁ করছে টোটো স্ট্যান্ডও। ভাইয়ের উদ্দেশ্যে গজগজ করতে করতে রবিদা বাড়ির দিকে পা বাড়ালেন। রেল লাইন পার হয়ে কমিউনিটি হল। নিভু নিভু আলো পড়েছে রাস্তায়। বাদিকে খেলার মাঠ। কুয়াশা আরো ঘন হয়েছে। চটির ফটফট শব্দ, শিশিরের টুপটাপ। রবিদা এবার একটু ইতস্তত পা ফেলছেন। একটু ভার ভার লাগছে শরীরটা। এমন সময় আবার কমিউনিটি হলের ভেতর থেকে আবার সেই ঘোমটা টানা অদ্ভুত নারী মূর্তি বেরিয়ে এলো। হাতে আলো। হন হন করে হাঁটতে হাঁটতে নেমে গেল অন্ধকার ডোবার মধ্যে। রবিদাও হাঁটার গতি বাড়িয়ে দিলেন। ডোবার পাশ দিয়ে যেতে যেতে আবার শুনতে পেলেন সেই মাটি আঁচড়ানোর শব্দ। হাঁটায় আর ভরসা পেলেন না তিনি। প্রাণপণে ছুটতে লাগলেন। একটা একটা খুব হালকা কান্নার শব্দ, যেন তার কান
আলতো করে ছুঁয়ে ফিরে গেল। ছুটন্ত অবস্থাতেই সর্বাঙ্গ হিম হয়ে গেল তার। বাড়ির উঠোনে পৌঁছে রবিদা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ঊনবিংশ শতকের শতাব্দীর একদম মাঝামাঝি। সালটা 1854। ভারতবর্ষ তথা বাংলার ইতিহাসে এক স্মরণীয় সময়। ঠিক আগের বছরই ভারতের প্রথম ট্রেনটি চলেছে মুম্বাই থেকে থানে, মহারাষ্ট্রে। আগস্ট নাগাদ বাংলায়ও শুরু হওয়ার কথা রেল সার্ভিস। লর্ড ডালহৌসি তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। ক্রম্পটন বেল ব্রিটিশ ইঞ্জিনিয়ার। প্রাথমিক অবস্থায় হাওড়া থেকে হুগলি রেলওয়ে ট্র্যাক পাতা হবে। হুগলি থেকে অম্বিকাপুর কালনা পর্যন্ত দুপাশের জমি থেকে উঁচু করে মাটি ফেলে জঙ্গল তৈরি হয়েছে। দুপাশের জমিও পরিষ্কার। কয়েক হাত দূর থেকে দুদিকেই বেশ ঘন জঙ্গল। দূরে জনবসতি আছে বটে। সন্ধে নামলে রেলের জঙ্গলে অর্থাৎ বাঁধের উপর দাঁড়িয়ে ক্ষীণ দীপালোকে ঠাহর হয় জনবসতির অস্তিত্ব। তেরোবনির কাছে নদীর গা ঘেঁষে বালি মাটির চর, কুলিকামিনের ছোট ছাউনি আর ক্রম্পটনের বড় তাঁবু। তার মাথায় ইউনিয়ন জ্যাক। বাইরে রাত নেমেছে। তাঁবুর ভেতর থেকে ক্রম্পটনের রাগী গলা ভেসে আসছে। তোমাদের কি কুসংস্কারের শেষ নাই? মেঝের ওপর উবু হয়ে বসা লোকটার পরনে খাটো ধুতি, খালি গা, কাঁধে গামছা। পাকিয়ে দড়ি হয়ে যাওয়া শরীরের সর্বত্র সর্পিল শিরা দেখা যায়। হুকোতে একটা টান দিয়ে সে বলল, তোমার বয়স কম সাহেব। ওই দুপাতা লোহা লক্কর পড়ে এসব প্রয়োজনের ব্যাপারে কথা বলো না। সে সময় প্রভু জাতির ইঞ্জিনিয়ারের সঙ্গে এ সুরে কথা বলা সহজ ছিল না। তবে লোকটি বড় সহজ লোক নয়। তার হাবভাবেই তা সুস্পষ্ট। ক্রম্পটন বললেন, দেখো বাবু, যা ভালোবাসো করো। যদি ধরা পড়াও আমাদের নাম করে কিন্তু কোনো লাভ নাই। আমরা সরাসরি বলে দেব তোমাকে চিনি না। খ্যাঁক খ্যাঁক করে বিশ্রী হাসি এসে ওঠে লখাই মণ্ডল। তেরোবনি আর আশেপাশের 5টা গ্রামে বলা কওয়া হয় লখাই আধা মানুষ আধা অন্য কি একটা যেন। সে ধরা দিতে না চাইলে তাকে ধরা শিবেরও সাধ্য নয়। নিস্তব্ধ সন্ধ্যায় ক্রম্পটন সাহেবের বুকটা কেঁপে উঠল। তিনি লোকটাকে বিদায় করে রাতের খাবার খেতে বসলেন। খাওয়া শেষ করে ক্রম্পটন সাহেব একটা ম্যাপ খুলে বসলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাপ। তেরোবনি আর বন্দর অঞ্চলের কিছু গ্রাম, জলাভূমি আর রেলের সম্ভাব্য পথ নিয়ে ম্যাপ। বেশিরভাগ অঞ্চলই এখনো রেকর্ডের বাইরে। বন জঙ্গলে ঘেরা বেশিরভাগ জায়গায় এত দুর্গম,
যে জরিপ করা সম্ভব হয়নি। ম্যাপ দেখতে দেখতে ক্রম্পটনের হাত কেঁপে যাচ্ছিল বারবার। মাঝ বর্ষা, আগস্টের 3 তারিখ, এতটা শীত তো লাগার কথা নয়। 2-1 ফোঁটা বৃষ্টি ভেজা হাওয়া বয়ে আসছে বটে, তবুও খোদ ব্রিটিশ দ্বীপপুঞ্জের অধিবাসী ক্রম্পটনের এতে শীত লেগে ওঠার তো কোনো কারণ নেই। ক্রম্পটন কিছুক্ষণ পর বুঝতে পারলেন এ কাঁপুনি আসলে তার মনের। লখাই মণ্ডলের কথাগুলো আসলে তার মনের নরম অংশে ধীরে ধীরে থাবা বসাচ্ছে। তেরোবনি থেকে বন্দরগ্রাম পর্যন্ত রটে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলওয়ে লাইন পাতার কাজ আরও দ্রুত হবে এবার। আগস্টের 15 তারিখ রেল চলবে হাওড়া থেকে হুগলি, আর তারপর খুব তাড়াতাড়ি তা জুড়ে দেওয়া হবে বন্দরগ্রাম হয়ে, একদিকে বর্ধমান আর অন্যদিকে অম্বিকাপুর কালনা। তেরোবনি আর কুন্তিঘাটের মধ্যে দুটি নদী পড়ে, সরস্বতী আর কুন্তি। এদের খাতের ওপর পোক্ত কংক্রিট ব্রিজ না গড়ে রেল লাইন পাতা সম্ভব নয়। আর এই ব্রিজ স্থায়ীভাবে পোক্ত করার সব উপায় যে বিজ্ঞানসম্মত বা প্রাত্যহিক তা কিন্তু নয়। রাষ্ট্র হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় গুণিন বা ওঝা মারফত দুটি পুরুষ শিশু লোপাট করার চেষ্টায় আছে। ভারতবর্ষের অবস্থা তখন অগ্নিগর্ভ। চারিদিকে একটা চাপা অসন্তোষ লুকিয়ে আছে সবার মধ্যে। দেশীয় সৈন্য, নীল চাষি, সাধারণ মানুষ সর্বদা ফুঁসছে অসহ্য রাগে। স্থানীয় গ্রামের মাথারা জানতেন এমতো অবস্থায় ব্রিটিশ সরাসরি কিছু করবে না বটে, কিন্তু কিন্তু চিরকাল তারা যা করে এসেছে, অর্থাৎ চুরি করবে। যেসব ঘরে 13 বছরের নিচে পুরুষ শিশু ছিল তাদের সাবধান করে দেওয়া হলো। এমনিতেই গ্রামাঞ্চলে গতিবিধি কম। এই সাবধান বার্তা জারি হওয়ার পর থেকেই যেন তেরোবনি, বন্দরপুর, কুন্তিঘাট শ্মশান হয়ে গেল। সন্ধ্যা নামার আগেই যে যার ঘরে ঢুকে আগর তুলে দিতে লাগলো। চণ্ডীমণ্ডপের আড্ডাটা চলতে লাগলো বটে, তবে তবে আতঙ্কের পরিবেশে তাও কেমন একটা ম্রিয়মাণ হয়ে পড়ল। তার ওপর বর্ষা তো আছেই। সমস্ত গ্রামগুলি এক অজানা জ্বরে ধুঁকতে লাগলো। তেরোবনি নদীর একদম পাশেই নাটা বামনির বাড়ি। নাম হয়তো তার একটা অন্য ছিল, কিন্তু দৈর্ঘ্যে অতিরিক্ত কম হওয়ার জন্য কালক্রমে ওই নামটি তার রয়ে যায়। একে ব্রাহ্মণের বিধবা, তাই দৈহিক খুঁতের কারণে মহিলা সর্বদাই রেগে থাকতেন। খিটখিটে স্বভাবের জন্য পারতপক্ষে গ্রামের কেউ তার বাড়ির দিকে ঘেঁষত না। শনিবার, অমাবস্যা না অন্য কোনো তিথি বোঝার উপায় নেই। বিকেল থেকেই ঘন মেঘে আকাশের মুখ ভার। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত। নদীর বুক থেকে একটা অশান্ত হাওয়া মাঝে মাঝেই হু হু করে ছুটে এসে কাঁপন ধরিয়ে দিচ্ছে। অন্য দিনের মতোই গোয়াল ঘরে ধুনি জ্বালিয়ে নাটাবামনি রাতের রান্নার আয়োজন করছিল। ছেলেটা ঘরে ঘুমোচ্ছে, তা শিওরে প্রদীপ জ্বলছে। রান্নার জায়গা থেকে
স্পষ্ট দেখা যায় ছেলেটার মুখ। বছর 12 ছেলে, সবে উপনয়ন হয়েছে, কিন্তু কিন্তু এত রোগা যে 8 বছরের বেশি মনে হয় না। শুকনো কাঠ আগে থেকে তোলা ছিল, নয়তো এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় রান্না করা মুশকিল হতো। ছেলে চুরির উড়ো খবর তার কানেও এসেছিল, তবে বামুনের ছেলের দিকে কোনো গুণিন হাত বাড়াবে না, এ ব্যাপারে সে এক প্রকার নিশ্চিত ছিল। যত নৃশংস গুণিনই হোক না কেন, ব্রহ্ম হত্যার পাপে পড়ার সাহস কারও হবে না। ডালে সম্বর দেওয়ার সময় হঠাৎ তার মনে হলো সরস্বতীর জলে একটা অদ্ভুত ছপ ছপ সে শুনতে পেল। সঙ্গে সঙ্গে একটা আঁশবটি হাতে নিয়ে সে ঘরের দাওয়ায় এসে দাঁড়ালো। ছেলে ধরা না হোক, নদী সাঁতরে শেয়াল, হুড়া অথবা বন বিড়াল আসাও অসম্ভব নয়। শব্দটা ঘাটের কাছে এসেই থেমে গেল। দীর্ঘক্ষণ কান পেতে থেকেও কিছুই শোনা গেল না। ছেলেটা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেই হয়তো একবার কেঁদে উঠল। নাটা বামনি তাড়াতাড়ি ঘরে ঢুকে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো বাবা, আমি এসে গেছি। এই তো ডালটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। ঘুমন্ত ছেলে একটু নড়ে উঠে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। বামনি ঘরের খোলা দরজাটা একটু টেনে দিল, যাতে ভেজা হাওয়ায় ছেলের বুকে সর্দি না বসে যায়। ওই তো শিবরাত্রি সলতে, যার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা। ডাল ফুটছে বক বক করে। সিদ্ধ আলুগুলো ভাতের হাঁড়ি থেকে বার করে ছাড়িয়ে নিতে লাগলো বামনি। শেষ করছি আমাদের আজকের গল্প, নাটা বামনির ডোবার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও স্যাভি। ধন্যবাদ।